ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, সবাই ক্লাস শেষ করে হয়তো মল চত্বরে বা টিএসসি থেকে আড্ডা দিতে যায়, আর আমি ওখান থেকে ক্লাস শেষ করে আমাদের ইউনিভার্সিটির বাস কিঞ্চিতে চলে আসতাম। আমি কাকরাইল চলে যেতাম। কাকরাইলে একটা স্টুডিও ছিল, সারগাম স্টুডিও, সমস্ত শিল্পী সুরকারদের আড্ডা যেহেতু রেকর্ডিং করতে আসতেন, তো প্রতিদিনই সবাই আসতেন, কেউ না কেউ আসতেন, আমি গান নিয়ে যেয়ে বসে থাকতাম। কেউ এলেই বলতাম যে আমি গান লিখি, একটু দেখবেন কিনা। একদিন দুপুরবেলা মান্না ভাই আমাকে ফোন দিলেন, বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুব খুঁজতেছি। আমি বললাম যে কেন ভাই? বললো যে গান লিখতে হবে। আমি বলছি আপনার তো গানের, আমি তো জানি। আমি বললাম যে আপনার তো ছবি শেষ। বললো না না না, ছবির আসল গান রয়ে গেছে, ওই গানটাই আপনি লিখবেন। বললাম যে আসল গান? বলে যে হ্যাঁ, আমার তো আসলে জেমসের গান চাই। তখন জেমসের বিগি বিগি রাতে সুপার ডুপার হিট। এবং উনি বললেন যে এই জেমসকে রাজি করানো এটা আপনি ছাড়া অসম্ভব। বাবার হাতেও মার খেয়েছি, মায়ের হাতে তো খেয়েছি। মায়ের হাতে আমি দুবার মার খেয়েছিলাম, দুটোই আমি একটা মানে গর্হিত অপরাধ করেছি। দুপুরবেলা সব বাসায় কেউ নাই, আর ওই ইয়েতে সব এই বাসাটা পুরোই খালি। তো আমি দরজা টরজা মেরে একদম সিগারেটটা ধরালাম। ধরানোর 3-4 মিনিটের মধ্যেই দরজার মধ্যে দুম 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 আওয়াজ। তারপরে আমি তো তাড়াতাড়ি সিগারেট ভিতরে খাটের নিচে দিয়ে দরজা খুলে, তো ধোঁয়া টু আমাদের, তুই সিগারেট খাইছিস? দাম করে ঘুষি মারলো, নাক ফেটে গেল। হ্যাঁ, আমার সিগারেট খাওয়ার জবনিকা পাত হলো আর কি। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের হাওয়ায় ভেসে যাব শুধু দুজনায়। আজ মন খুশি, মন উর্বশী, মন উর্মিলা, হব 7 রঙে এই মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি, মন উর্বশী, মন উর্মিলা, হব 7 রঙে এই মন রাঙিয়ে রঙিলা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌসুমী মৌ। তবে আজকে কিন্তু গেস্টকে আমি আগেই দেখিয়ে ফেলেছি, এবং আমার সঙ্গে এমন একজন গুণী মানুষ রয়েছেন, তাকে নিয়ে বলতে গেলে বলে আসলে শেষ করা যাবে না, এবং তার সামনে বসে উপস্থাপনা করতে গেলে আমার ঘাম ঝরে, অটোমেটিক্যালি আমি ঘামছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে তিনি গানটা করছিলেন, এবং এটা এখন আসলে ওয়ান কাইন্ড অফ জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে, এবং গানটা কিন্তু অলরেডি 2 কোটি ভিউ হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মানুষটি তার এই রঙিন বর্ণমালা দিয়ে অথবা রঙিন শব্দ চয়ন দিয়ে সবসময় আমাদেরকে মাতিয়ে রাখেন, এবং তার সৃষ্ট কর্মগুলো এতটাই অসাধারণ, এবং তার প্রথম সৃষ্টির সঙ্গে কিছু অদ্ভুত ব্যাপার আছে। সেই অদ্ভুত গল্পগুলো আমরা শুনবো, কারণ তারা আসলে এমন গুণী মানুষ, যে গুণী মানুষদের প্রসঙ্গগুলো আজ গল্পে গল্পে চলে আসবে। এবং সেই সাথে তার কথা যদি বলি, যে সৃষ্টিকর্তা এক অভূতপূর্ব শক্তি দিয়ে তাকে আসলে তৈরি করেছেন, এবং সেই শক্তির দ্বারাই বোধহয় তিনি আসলে এত দারুণ সব সৃষ্ট কর্মগুলো আমাদেরকে উপহার দিতে পারেন। এবং তিনি যদি বলি যে আসলে তার কথায় আকাশ মাটিকে ছুঁয়ে ফেলে, প্রজাপতি ফুলকে ছুঁয়ে ফেলে, আরো অনেক গল্প তার সঙ্গে হবে দর্শক। এবং এই মানুষটি তার এই দক্ষতা দিয়ে তার এই সৃষ্ট কর্মের জন্য তিনি আসলে পেয়েছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আসলে কেউ নন, তিনি এমন একজন যিনি আমাদের ভীষণ ভালোবাসার, ডাউন টু আর্থ একজন মানুষ, ভীষণ হাম্বল একজন মানুষ। আর কেউ নন, গীতিকবি কবির বকুল রয়েছেন আজ আমাদের সঙ্গে। কেমন আছেন? যেভাবে তুমি আমাকে বললে, আমি তো মনে হয় যে আমি ভেসে বেড়াচ্ছি, এবং খুব ভালো আছি। খুব ভালো থাকার কথা, কিন্তু এই যে রঙে রঙে রঙিন হব এবং তাহসান, তাসনিয়া, ফারিন, আমার খুব ভালো লাগছে যে ফারিন যেদিন প্রথম হারমোনিয়াম বাজিয়ে গান করে, ওই দিন আমি তার ইন্টারভিউ করে ফারিনকে নিয়ে আপনার কাছে গেলাম, আর আপনি বললেন যে ফারিন তুমি গান করো, আমি জানি, তুমি একটু বাজাও, একটু গেয়ে ফেলো। আর তারপরে সেই ভিডিওটা আপনি আপনার ফেসবুক থেকে ছাড়লেন, ওটাও বোধহয় অনেক ভিউ হয়ে গিয়েছিল। অনেক, হ্যাঁ, একটু ভাইরাল হয়ে গিয়েছিল, প্রায় 40 লাখ এরকম। তো আসলে তো আমার তো খুব ভালো লেগেছিল ওর গানটা, এই জন্য আমি আসলে ওই ভিডিওটা ক্লিপটা তুলে দিয়েছিলাম, এবং সেখানে লেখা ছিল যে ফারিন গাইছে একই অপরূপ রূপে মা তোমার পল্লী জননী। এবং ওটা যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে যে সবাই নতুন ফারিনকে আবিষ্কার করলো, কিন্তু তারপর একটা মৌলিক গান নিয়ে তার ফিরে আসা, সেটা অবশ্য সম্পূর্ণ কৃতিত্ব আমি মনে করি হানিফ সংকেতের, তিনি তার ইত্যাদিতে
ঈদের প্রোগ্রামে। কিন্তু আপনি তো বলেছিলেন ফারিদকে যে তোমার প্রথম মৌলিক গান কিন্তু আমি লিখব। হ্যাঁ, আমি এটা বলেছিলাম এবং সেও বলেছিল যে ভাইয়া হলে হবে, কিন্তু এটা কাকতালীয় ব্যাপার ঘটে গেল যে হানিফ ভাইও তাহসানের সঙ্গে ওকে সিলেক্ট করলেন এবং গানটা লেখার জন্য হানিফ ভাই আমাকেই ফোনে বললেন যে একটা গান লিখতে হবে। দেখলাম যে তাসনিয়া ফারিনের কথা বললেন, তো সবকিছু মিলিয়ে আসলে এটা কোইন্সিডেন্স। এটা আমি যখন ইত্যাদি দেখছিলাম তো হানিফ সংকেত তো একটু ছন্দ মিলিয়ে কথা বলেন শ্রদ্ধা হানিফ সংকেত, তো সেই ছন্দের মাঝে একটা খুব অদ্ভুত ব্যাপার ছিল যে তাহসান খান আসছে, তাহসান খান তাসনিয়া ফারিন, মানে তাহসান তাসনিয়া একটা মিল, এবং গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল, মানে ওখানে একটা ছন্দ। মানে জিনিসটা খুব ভালো লাগছিল এবং তার বাকিটা তো আসলে ইতিহাস। এখন রিলস বলি, টিকটক বলি বা বিভিন্ন যে ভিডিওগুলো আমরা বলি, সবচেয়ে বেশি 2 লাখের উপর টিকটকে দেখলাম। সো এটা একটা ডিফারেন্ট ক্রিয়েশন হয়েছে। কিন্তু আমি এবার ব্যক্তি গীতিকবি কবির বকুলের গল্পে পা রাখতে চাই। আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম যে তার মানে কথা শুনে বা তার সেই শব্দচয়নে কিন্তু আকাশ মাটিকে ছুঁয়ে ফেলে, এবং সেই আকাশ ছুঁয়েছে মাটিকে। 1994-এ যদি ফিরে যাই, আমি কি সালটা ভুল বললাম কিনা আমি জানি না, 97-এ তো রিলিজ, কিন্তু গানটি লিখেছিলেন কত সালে? 97-এ। কিন্তু একটু যদি পেছনে ফিরে যাই, যে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের কথা বলি, তিনি আসলে গান শুরু করবেন কিনা, একটা গল্প আছে এই সিনেমার। না, এইটার গল্পটা একটু অন্যরকম। মানে সেটা হলো, মানে তখন পর্যন্ত আমি আলাউদ্দিন আলীর সঙ্গে কাজ করিনি, মানে আমার সৌভাগ্য হয়নি, কিন্তু খুব মুখিয়ে ছিলাম কোনো একদিন হয়তো আলাউদ্দিন আলীর সুরে আমি গান লিখব। তো সেই সুযোগটাই আমার 97 সালে আসে। ব্যাক টু যদি করি যে 94-এ, যেটা তুমি বলেছিলে যে 94-এর বিষয়টা কি, সেটা হলো যে 94-এ তখন তো অডিও অ্যালবামে আমি খুব চুটিয়ে গান লিখি। আমি 88 থেকে আমার অডিও অ্যালবামে শুরু, 94-এ আমি সে ফিল্মে গান লিখি, কিন্তু এর মধ্যে আমি অডিও অ্যালবামেই গান লিখতাম বেশি। তো যেটা হয়েছে, তো ওই সময় অডিও অ্যালবাম তপন চৌধুরী মিতালি মুখার্জির একটা ডুয়েট অ্যালবাম হবে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে গান আপনি তখন লিখতেন? ওনার অধিকাংশ গানে আমি লিখতাম, বেশিরভাগ গানে আমার লেখা। তো যেহেতু এরকম একটা ডুয়েট অ্যালবাম হচ্ছে, আমি তপনদার সঙ্গে তখন থাকিও, তো যার জন্য তো উনি ওই গানটা, ওই অ্যালবামের সঙ্গীত পরিচালনা করবেন আলাউদ্দিন আলী। তো উনি আলী ভাইকে বললেন যে আমার তো সব অ্যালবামে বকুলের গান থাকে, এই অ্যালবামে একটা গান একটু যদি রাখেন। তো আলী ভাই আমার খুব স্নেহ করেন, উনি আমাকে খুব ভালো মানে চেনেন, জানেন, ওনার সঙ্গে অনেক সান্নিধ্যে এসেছি কিন্তু কাজ করা হয়নি। তো আলী ভাই তপনদার কথা শুনে বললেন যে আমার এক্সপেরিমেন্ট করার টাইম নেই। ওনার বলারও যৌক্তিক, কারণ উনি কাজ করতেন গাজী মাজহারুল মোহাম্মদ রফিকুজ্জামান, এই লেজেন্ড কিংবদন্তি গীতিকবিদের সঙ্গে, মনিরুজ্জামান মনির। তো সেখানে তো আমি তো একদম নবীন, ঠিক উনাকে বোঝার মতোই পরিবেশটাই তো তৈরি হয়নি। সেই জন্য উনি আসলে একটু কমফোর্ট জোনেই ওনার যারা কাজ করেন তাদের নিয়ে কাজ করতে চেয়েছেন বলেই উনি হয়তো বলেছেন। আমি এখানে একটা কথা বলতে চাই, আমি যদি ভুল না করি, এই সিনেমাতে আপনি টাইটেল গানটা লিখেছিলেন, কিন্তু বাকি গানগুলো যারা লিখেছিলেন 4 জন লিজেন্ড, গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান, সৈয়দ রফিকুজ্জামান, মনিরুজ্জামান মনির এবং হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। সো এটা একটা খুব অদ্ভুত কম্বিনেশন। ওই তো বলি তো 94 সালে তো তখন হলো না আর, এবং ওই অ্যালবামটা সুপার ডুপার হিট হয়েছিল। ওটা গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান ওনারা লিখেছেন সবগুলো গানই। তো তো আমার ওই আমি মুখিয়েছিলাম ততদিনে, তো আমি 94 থেকে ফিল্মে গান লেখা শুরু হয়েছে মাত্র। তো 97-এ এসে ওই সাগরিকা ছবির ডিরেক্টর বাদল খন্দকার, তিনি আমার অফিসে এসে, আমি তখন ভোরের কাগজে কাজ করতাম, তো অফিসে এসে হাজির, তো বললো যে কবির বকুল আপনাকে তো আমার ছবিতে একটা গান লিখতে হবে। তাই বললাম যে হ্যাঁ লিখবো। বললো যে ছবির 7টা গান, 6টা গানই আমাদের রেকর্ড হয়ে গিয়েছে, পুলক বন্দ্যোপাধ্যায়, গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ রফিকুজ্জামান লিখেছেন, একটা গান শুধু বাকি, এটা আমার টাইটেল গান, এই গানটা আপনি লিখবেন, আর সুরকার আলাউদ্দিন আলী। তো আমি আলাউদ্দিন আলী শুনে তো আমি খুব ইয়ে হয়ে গেলাম, এবং টেনশনটাও কিন্তু তখন অনেক বেশি। তা আমি বললাম যে ভাই এটা আমার জন্য সৌভাগ্য, সুযোগ। তো ওই দিনই সন্ধ্যাবেলা আমরা সাস্টেন রেকর্ডিং স্টুডিওতে, চামেলিবাগ ছিল তখন, ওখানে আলী ভাইয়ের সঙ্গে বসলাম প্রথম ওনার সুরে। তো উনি একটা সুর করে রেখেছিলেন, মুখের সুরটা আমাকে দিলেন যে তুমি এটার উপর লিখো, একটা রোমান্টিক গান সিকোয়েন্স। সাধারণত আমরা ছবির গান লিখি, ছবির গল্পটা শোনানো হয় তারপরে লিখি। তো এটা বললো যে একটা পিওর রোমান্টিক গান হবে, অথবা ফ্রি হ্যান্ডে তুমি লিখতে পারো, কিন্তু সুরের উপর লিখতে হবে, এই সুরের স্ট্রাকচার। সুরের ব্যাপারটা হলো যে আমি ওই নির্দিষ্ট স্ট্রাকচারের বাইরে যেতে পারবো না, লা লা লা, ওই লা 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 করতে পারবে না, লা 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 ও দূর পর্যন্ত লিখতে হবে, তুমি কি, এই হবে। তো আমাকে সুরটা দেওয়া হলো, তারপরে আমি বসে ওই রাতেবেলা আমি 3টা মুখ লিখলাম, মানে একটা লিখেছি দেখালাম, ভাই বললো যে হ্যাঁ হয়েছে মোটামুটি, দেখো আর ভালো কি আসে। আরেকটা লিখলাম,
অনেকক্ষণ চেষ্টা করে তারপরে বললো যে হ্যাঁ এটাও ঠিক আছে, আরো দেখো চেষ্টা করো, মানে উনি আমাকে একটু ঘাটি ভালো কিছু বের করার চেষ্টা করছিলেন। এরকম ভাবে ওই দিন সিটিং এ রাত 10টা পর্যন্ত আমি 3টা মুখ লিখলাম। তো উনি বললাম যে 3টা মোটামুটি আছে, তুমি কালকে আমার দুপুর থেকে রেকর্ডিং, শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে, তুমি ওখানে চলে আসো, ওখানে বসে লিখবা, মানে ওই দিন ট্র্যাক হবে, ওই দিনই ভয়েস হবে। হ্যাঁ, তো আমি পরদিন দুপুরবেলা চলে আসলাম। উনি তখন মিউজিক ট্র্যাক করছিলেন, আর আমি ছোট্ট একটা অফিস রুম ছিল, ওখানে বসে গেলাম। বসে আমি এই তখন আকাশ ছুঁয়েছে মাটিকে আমি একটু এবার শুনতে চাই আপনার কণ্ঠে। আগে শেষ করে নিই গল্পটা, তারপরে যদি পারি গাইতে পারি গাইবো। তো তারপরে আমি মুখটা লিখলাম, লিখে আমি সাহস পাচ্ছিলাম না আলী ভাইকে দেখাবো। তো আমি এই জন্য বাদল ভাই ডিরেক্টর, ওনাকে বললাম বাদল ভাই আমি তো একটা মুখ লিখেছি। তো উনি মুখটা দেখে বললো বাহ কথাটা তো নতুন। উনি তাড়াতাড়ি আলী ভাইয়ের কাছে নিয়ে গেলেন। আলী ভাই কিবোর্ডে বসে ওই কম্পোজ করছিলেন, তো গিটারিস্ট ওদের নিয়ে। তো আলী ভাই ইয়েতে দেখলেন, সুর করে গুনগুন করে গাইলেন, গায়ে বললো যে বাহ ওকে হয়ে গেছে। তাই আমি বললাম যে ভাই অন্তরা, বললো অন্তরা কি, কালকে তুমি লিখছো ওগুলো অন্তরা, মানে সরি আমি বলতে একটু ভুল করেছি, আগের দিন রাতেবেলা আমি 4টা মুখ লিখেছিলাম। তো উনি বলছে ওগুলোই অন্তরা, মানে ওইটাকে উনি অন্তরা ওইটার উপরই অন্তরা সুর করে, অন্তরা সুরটা ওই কথার উপরই করেছে, যেহেতু মিটার 1 আছে, 4টা মুখ ছিল, 2টা প্রথম অন্তরায়, 2টা সেকেন্ড অন্তরায় চলে গেল। আমি 5টা মুখ লিখেছিলাম, 5টা মুখ দিয়ে পুরো গানই হয়ে গেছে, আমাকে বাড়তি কষ্ট করতে হয়নি। তো তারপর তো ইতিহাস, এবং সেই গান এত সুপার ডুপার হিট, মানে এখনো ওই গানে আলী ভাইয়ের সঙ্গে আমার ওই প্রথম কাজেই আমি ইয়ে করে দিয়েছি, ছক্কা মেরে দিয়েছি। আমি আজকে আসতে আসতে বাইকের পেছনে বসে এই গানটা শুনতে শুনতে আসছিলাম, যে আকাশ ছুঁয়েছে মাটিকে। একটু কি গেয়ে শোনাবেন শুধু মুখটা? এটা তো আয়ুব বাচ্চু গেয়েছেন আর কনক চাপা গেয়েছেন, আমি তো গলায় নিশ্চয়ই ভালো লাগবে না, তবুও বলেছো চেষ্টা করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়, সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়। থ্যাংক ইউ। এরকম প্রথম অনেকগুলো গল্প, মানে আজকে আমি আসলে কোন গল্পগুলো করব কোন গল্পগুলো করব না আমি নিজে একটু বাছাই করছি। মানে প্রথম যদি বলি এসআই টুটুলের সঙ্গে প্রথম গান, সেই গানও পুরো সুপার ডুপার হিট। সেটা অবশ্য একটু আছে। হ্যাঁ, এসআই টুটুল প্রথম আমার গান প্লেব্যাক করেছে প্রথম ভালোবাসার মূল্য কত ছবিতে, মাসুদ পারভেজ সোহেল রানার পরিচালনায়। ওই ছবিতে প্রথম প্লেব্যাক করে এসআই টুটুল। ওই গানটা আমার লেখা ছিল, আলম খানের সুর ছিল, কিন্তু ওর সঙ্গে আমার প্রথম কেমিস্ট্রি, যে গানটা সবচেয়ে বেশি হিট হয়, সেই হিসেবে বলবো যে ওইটা তার প্লেব্যাকে প্রথম, আমার লেখাই গান দিয়ে তার প্লেব্যাক শুরু হয়েছিল। কিন্তু ওর এই ট্রেন্ডে ঢোকার প্রথম যে গানটি, সেই গানটি হলো কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে। এবং টুটুলের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, কিন্তু ওইটাই আমাদের দুজনের একসঙ্গে কাজ, কারণ গানটা আমি লিখেছিলাম, ও সুর করেছিল এবং গেয়েছিল। তো এই তো ওইভাবে প্রথম বলাই যায়। তারপর যদি এই সম্প্রতি আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখেছি একটা পত্রিকার, যেখানে আসবার কালে আসলাম একা, সেই গান নিয়ে আপনি বলেছেন যে মান্না ভাই কিভাবে বললেন, এবং জেমস ভাই 3 লাখ টাকা বোধহয় চেয়েছিলেন এই গানটার জন্য। সেই গল্পটা কিছু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করা যায়? আমি তো জেমস ভাইয়ের গান আগে লিখেছি, ওনার আমার লেখা। আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়েন তখন অনেক কবিতা লিখতেন, ওখানকার একটা গান বোধহয় প্রথম গেছিলেন আয়ুব বাচ্চু। ওটা ইন্টারমিডিয়েট না, আরো পরে। মানে আমি তো মফস্বলে তো কবিতা লিখতাম, তো পাশাপাশি গান লেখারও চেষ্টা করতাম। এবং তারপরে আমি তখন 87 সালে তপনদার সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয়, কারণ ওনার আমি ফ্যান ছিলাম, ওনার গানেই গাইতাম। তো তখন থেকে আমি একটা ইচ্ছে হলো যে আমার গান যদি, আমি তো মফস্বলে বসে লিখি, নিজে সুর করি, নিজে স্টেজে গাই। তো কিন্তু জাতীয় পর্যায়ে তো আমার ওই কোনো সুযোগ হয়নি, ঘটেনি। তো তপনদার সঙ্গে একটা ভালো সখ্য হলো। আমি ঢাকায়, চাঁদপুর থেকে ঢাকায় এলাম, এসে তপনদার বাসায় একদিন গেলাম, তখন আমি 13টা গান নিয়ে গেছিলাম, আমার লেখা 13টা গান তপনদাকে আমি দিয়েছিলাম। তপনদা আমি কিছু গান লিখেছি, যদি হয় দেখবেন কিনা। উনি বলছে আচ্ছা ঠিক আছে রেখে যাও। তারপরে উনি ওই গানগুলো রেখে দিলেন। পরবর্তীতে ওই গান থেকেই আমার একটা গান করলেন আয়ুব বাচ্চু 88-এ, কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে ঝিনি বেজেছে, আমাকে ডেকে ডেকে রাত্রে নিশীতে ভালোবাসার আবিরে মেখেছে, একটা রোমান্টিক গান।
ওই গানটাই আমার প্রথম আমার লেখা গান, যেটা আয়ুব বাচ্চু সুর করেছেন এবং তার ময়না অ্যালবামে উনিই গেয়েছেন। এরপরে ওই 13টা গানের আরেকটা গানও সিলেক্ট হলো, সেটা 89 সালে বের হলো। ওই নাসিম আলী খান, মানে দুজনই সোলসে ছিলেন, তো তপন দা সোলসে ছিলেন, সেইভাবে তপন দা ওনাদেরকে দেখিয়েছিলেন। ওখান থেকে বাচ্চু ভাই এটা চুজ করে নিয়ে এটা গেয়েছেন। পরের বছরই 89-তে, মানে 6 মাসের মধ্যেই নাসিম আলী খানের প্রথম একক অ্যালবাম বের হলো, এবং ওই অ্যালবামের প্রথম গান পথে যেতে যেতে খুঁজেছি তোমায় আমি, ওইটাও তখন খুব হিট করেছিল গানটা। তো এইভাবে আমার 13টা গানের 2টো গান শুধু আমার ওখান থেকে দুজন করলেন, আর বাকি গানগুলো মানে কেউ পছন্দ করেননি। তো ওই 2টা গানের সুবিধাটা হলো যে তপনদার মাধ্যমে আমি এলাম এবং বাচ্চু ভাই আমার প্রথম গান গাইলেন। পরবর্তীতে কিন্তু আমার এই 2টা গানই আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, সবাই ক্লাস শেষ করে হয়তো মল চত্বরে বা টিএসসিতে গিয়ে আড্ডা দিতে যায়, আর আমি ওখান থেকে ক্লাস শেষ করে আমাদের ইউনিভার্সিটির বাস কিঞ্চিতে চলে আসতাম। আমি কাকরাইল চলে যেতাম। কাকরাইলে একটা স্টুডিও ছিল, সারগাম স্টুডিও, সমস্ত শিল্পী সুরকারদের আড্ডা, যেহেতু রেকর্ডিং করতে আসতেন, তো প্রতিদিনই সবাই আসতেন, কেউ না কেউ আসতেন, আমি গান নিয়ে যেয়ে বসে থাকতাম। কেউ এলেই বলতাম যে আমি গান লিখি, একটু দেখবেন কিনা। এইভাবে তখন আমাদের পরবর্তী জার্নিটা আমার এইভাবেই শুরু হয়েছিল। ভাবা যায় না সেই দিনগুলো আসলে কতটা অন্যরকম। এরপর আমরা অনেক কষ্ট করে কিন্তু আসলে এর দূর পর্যন্ত এসেছি আর কি। তো একটা সময় ছিল যখন একচেটিয়া মানে প্রায় 80% গান সিনেমার কবির বকুল লিখতেন। হ্যাঁ, সেই সময়টা যদি একটু ফিরে তাকাই, এটা আমি বলবো যে 2000-এর পরে আর কি, 2001 থেকে শুরু করে 2012-13 পর্যন্ত একদম এটা ছিল যে প্রায় 70 থেকে 80% গানই আমি একাই লিখেছি। আমার সুযোগ হয়েছে, সমস্ত ডিরেক্টর আমাকে খুব চাইতেন। আমি দেখা গেছে একই দিনে 3টা সিটিংও দিয়েছি, 3 মিউজিক ডিরেক্টরের সঙ্গে 2 ঘন্টা করে দিয়ে, এরকম ওর মধ্যে গান কমপ্লিট করে দিয়ে আরেক সিটিংয়ে গিয়েছি, এরকম গিয়েছি। এমনও গিয়েছে যে একদিনে 4টা রেকর্ডিং স্টুডিওতে ফিল্মের 4টা গান রেকর্ড হচ্ছে, 4টা গানই আমার লেখা। তাই এই স্টুডিও থেকে ওই স্টুডিও হয়ে গিয়েছি, এবং আমার সৌভাগ্য হয়েছে বড় বড় ডিরেক্টর থেকে শুরু করে যারা তখন কন্টেম্পোরারি যারা ছিলেন সবার সঙ্গে কাজ করা আমার একটা দুর্লভ সুযোগ হয়েছে। যদি আমি একটু জানতে চাই বকুল ভাই, যে একটা গান মানে সবচেয়ে কম কত সময় আপনি লিখেছেন? এটা আসলে বাংলাদেশের কুইকেস্ট গীতি কবি ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। তারপরে উনি তো আমার ইনস্টিটিউশন, আমি ওই ইনস্টিটিউশনের ছাত্র, তো এরপরে সবাই আমাকেই বলতেন যে কবির বকুল খুব দ্রুত গান লিখতে হবে। এই জন্য আসলে সব ডিরেক্টর তুই কি আমার হবির এই গানটা কত সময় যেন লিখেছিলেন, আমি এখন টাইমটা ভুলে গেছি, খুব অল্প সময়। তুই কি আমার হবিরের গল্পটা আবার অন্যরকম। সেটা হলো যে ইমরান এমনি ফিল্মে আমার গান গেয়েছে, দিল দিল দিল, তখন তো সুপার ডুপার হিট। আপনার লেখা গান গিয়ে ইমরান এবং কনাই এই জুটি প্রথম আলো পুরস্কার পেয়েছে, প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এটা খুব অদ্ভুত যে এই যে বলছিলাম যে অনেক প্রথমের সাথে আপনি খুব জড়িত। তো সেটা তো ওই যে তুই কি আমার হবির, মানে ওই ইমরান আমার সঙ্গে ফিল্মে প্লেব্যাক করছে, কিন্তু এমনি কোনো গানও সে কখনো করেনি। তা আমাকে একদিন বলল যে ভাই আমাকে একটা সুন্দর গান দেন না। তাই আমি বললাম যে তোমার জন্য আমি এটা ভেবে রেখেছি, একটা গান করবো। পরে আমাদেরই একটা অনুষ্ঠানে দেখা, তো আমাকে বলে ভাইয়া ওই গান তো দিলেন না। তাই আমি বললাম যে একটা মুখ আমি করে রেখেছি, এখনই দিচ্ছি। তো ওখানে বসে আমি ওই মুখটা, এই যে তুই কি আমার হবি, মুখটা ওরে দিয়েছিলাম। তারপরে ও ওইটা সুর করে আমাকে আবার শোনালো পরে। তা আমি দেখলাম যে খুবই সুন্দর হয়েছে। আমি বললাম ঠিক আছে রেখে দাও, মানে ও এরকম গান জমায় আর কি। তারপরে চয়নিকা চৌধুরী যখন তার বিশ্বসুন্দরী ছবির নিয়ে আমাকে একদিন ফোন দিল যে বকুল ভাই গান লিখতে হবে, তো সে আমার অফিসে আসলো, এসে ছবির গল্প শোনালো এবং বলল যে রোমান্টিক আমার এই গানটা একটা করে দেবেন। আমি বললাম ঠিক আছে। আর আমার একটা আছে, আমি প্রথম যারা ছবি ডিরেকশন দেন বা কিছু, আমি চেষ্টা করি, শতভাগ চেষ্টা করি যে কাজটা করব ওই কাজটা যেন, গানটা যেন খুবই ভালো হয়, এবং সেটা হয়েছেও বটে। তো সেই ধারাবাহিকতা যদি বলি যে চন্দ্রগ্রহণ ছবিতে মুরাদ পারভেজ, ও আমার অফিসে এসে বললো যে বকুল ভাই আমি তো একটা ছবি করছি, তো আমার একটা রোমান্টিক গান যেটা হাবিব সুর করবে। তারপরে আমি ওকে যে গানটা লিখে দিলাম, প্রথম ওই গানটাও সুপার ডুপার হিট। তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিও, দেখিব তোমারে আমিও, ওই রূপে দিলা পাগল করিয়া। আচ্ছা যাক, তো ওই প্রথম গানটাও কিন্তু সুপার ডুপার হিট। তারপরে ওই ধারাবাহিকতায় যদি আমি বলি, এই যে রানীকুঠির বাকি ইতিহাস, সেখানেও ওই যে আমার মাঝে নেই এখন আমি, ভালো লাগে ফুল, ভালো লাগে কিছু কিছু ভুল। আচ্ছা, তো ওই গানটাও কিন্তু এরকম প্রথম কেমিস্ট্রি ইয়ের সঙ্গে, আরে সামিয়া জামানের সঙ্গে। তার এরকম অনেক আছে। তো তুমি যেটা বলছিলে যে বিশ্বসুন্দরী, তো ওইভাবে চয়ন চৌধুরীর জন্য আমি হঠাৎ করে রোমান্টিক চিন্তা করলাম যে আরে
একটা ইমরানের কাছে তো ওই মুখটা আছে, এটা তো খুব যায়। ইমরানকে ফোন করে বললাম, ইমরান অন্তরা তো তুমি করোনি, তুমি একটা অন্তরা করো, এরকম একটা প্রজেক্ট আছে, আমি সেখানে এই গানটা দিব। তারপরে ও একটা অন্তরা ইয়ে করলো, আমি লিখে দিলাম, লিখে ও একটু গেয়ে দিল, ওইটা আমি চয়নিকার দিকে পাঠালাম যে আপনার ছবির গান ডেমো শুনে দেখেন যে ওকে আছে কিনা, তাহলে আমরা রেকর্ডে যাব বা ইয়ে করব। উনি কি করলেন, ওই রাতেবেলা 10:30টার সময় আমার বাসায় এসে হাজির, এসে বলে আমার গুজবাম হচ্ছে, কি গান আপনি দিয়েছেন এত ভালো, মানে খুবই এক্সাইটেড পুরো। তারপরে তো আমরা রেকর্ডিংয়ে গেলাম, আমি কণাকেও নিলাম, আমরা গানটা করলাম। তারপরে তো গানটা আমাদেরকে অনেক প্রাপ্তি এনে দিল, এই সবগুলো ক্যাটাগরিতে এটা পুরস্কার পেয়েছে, গীতিকার, সুরকার, শিল্পী সবগুলোই। আমাদের ক্যামেরার পেছনে যারা আছেন তাদের একটা রিকোয়েস্ট রয়েছে যে মা গানটা একটু গাইতে হবে। মা গানের গল্পটা শুনে আমি গানটা একটু খানিকটা শুনবো। এটা স্বামী স্ত্রীর ওয়াদা ছবির গান, পিএ কাজল পরিচালিত। এই ছবিতেও একটা মজার ব্যাপার হয়েছে যে এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন কুমার বিশ্বজিৎ, ওনার সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি, এবং ওই ছবির সবগুলো গানই আমার লেখা। তো বিশ্বজিৎ এমনি অডিও অ্যালবামে আমার প্রচুর গান করেছেন, ফিল্মে অনেক গান করেছেন, কিন্তু উনি একটা ছবির সঙ্গীত পরিচালনা করছেন, ওই ছবিটায় ওনার সঙ্গে আমার প্রথম একসঙ্গে কাজ হয়। তো সবগুলো গান আমি লিখেছিলাম, এবং একটা বিশেষ ব্যাপার হলো যে ওই ছবির প্রত্যেকটা গানই খুব দারুণ হয়েছে। আর এই গানটা তো সিকোয়েন্সটা এমন সুন্দর যে আমরা সবসময়, আমি যেমন গীতিকবি হিসাবে সবসময় মুখিয়ে থাকি, আমি তো প্রফেশনাল লিরিসিস্ট, আমাকে ফরমাইশি কাজ করি, আমাকে যখন যে ডাকে আমি তার সঙ্গে কাজ করি। ওই কাজগুলোর মধ্যে হয়তো একটা ছবিতে 5 রকম গান 6 রকম গান লিখতে হয়, আমি মুখিয়ে থাকি যে একটা ভালো সিকোয়েন্স যদি পাই সেটাকে শতভাগ ইয়ে দিয়ে আমি গানটা ভালো করার চেষ্টা করব। তো এই সিকোয়েন্সটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমি গানটা ওইভাবেই লেখার চেষ্টা করেছি। আর মা তো সবার জন্যই একটা অন্যরকম অনুভূতির জায়গা থেকে, একটা আবেগের জায়গা থেকে, মানে বিশ্বজিৎ দার জন্য একদম ডিফারেন্ট। মানে ব্যাপারটা ঘটেছিল যে বিশ্বজিৎ দারও মা আছেন, আমারও মা জীবিত আছেন, কিন্তু এটার যে ফিলিংস, সেখানে যে মা হারানোর বেদনাটা বেশি থাকলে হয়তো বেশি ইয়ে হতো, যার জন্য আমি খুব ইমোশনটাকে ঠিক মতো ক্রিয়েট করতে পারিনি, এটা মনে হয়েছে। তার লেখার পরে আমার মনে হচ্ছে যে কতটুকু পারলাম। যখন বিশ্বজিৎ সুর করলেন, সুর করার পরে আমি কিন্তু তখনও রেকর্ডে যাইনি, আমি বিশ্বজিৎকে বলছি, বিশ্বজিৎ আপনার এই গান আপনাকে অনেক প্রাপ্তি এনে দেবে, সেটাই হয়েছে আলটিমেটলি, প্রাপ্তি এনে দেবে। এবং প্রাপ্তিটা এমন যে বিশ্বজিৎ এর আগে কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, ওই গানের জন্য উনি 2টো ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, সেরা সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন, সুরকার হিসেবে পেয়েছেন, আর আমি গীতিকার হিসেবে পেয়েছি। এবং একটি অসাধারণ গান হয়েছে বটে, কারণ বিশ্বজিৎ যে কোনো প্রোগ্রামে গেলে, স্টেজে উঠলে ওনাকে এই গানটা 2 বার গাইতে হয়। কথা সত্য, আমি একটু শুনতে চাই, আমি দুঃখিত আজকে একটু বেশি গান গাইয়ে ফেলছি বোধহয়, আমার আরো অনুরোধ আছে। গানটা তো আমার কাজ না, এটা শিল্পীরা গাইবে, তবুও আমাকে কখনো কখনো এরকম অনুরোধের ঢেকে গেলতে হয়, তো আমি চেষ্টা করছি। আর পৃথিবীর সমস্ত মায়ের প্রতি আমার শ্রদ্ধা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। মানে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। যাই হোক, জগতে সকল মায়েরা ভালো থাকুক। আপনার মায়ের প্রতি শ্রদ্ধা। আমার মা নেই, হ্যাঁ, আমি 2 বছর আগে চলে গেছেন, এবং খুব বেশি বছর হয়নি, মাত্র বোধহয় 2 বছর হলেন। তার প্রতি শ্রদ্ধা। আল্লাহ নিশ্চয়ই তাকে খুব ভালো রেখেছেন, এবং মা সবসময় সন্তানকে দেখেন, যেখানেই থাকুক না কেন, মা বাবা সবাই। তাই মনে করি, আমার এখনো মনে করি যে আমার মায়ের দোয়া আছে, এবং তিনি ওখানে বসে আমার জন্য দোয়া করছেন। মা আদর করে কি নামে ডাকতেন, বকুল নাকি অন্য কোনো নাম? বকুল। কিন্তু উনি যেটা করতেন, আমি হয়তো অনেকদিন পরে চাঁদপুরে গেলে টেলে বা আম্মার সঙ্গে দেখা হলে আমার বলতো, কবির বকুল, এভাবে সুরে ডাকতেন আর কি। তো ওইটা আমার কানের মধ্যে বাজে। ছোটবেলায় মায়ের মার খেয়েছেন? কারণ আমি জানি যে আপনি ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন, মানে খুব দুষ্টুমি করতেন। দুষ্ট ছিলাম তা না, আর ছোটবেলায় কি অ্যাক্সিডেন্টও করেছিলেন? ওগুলো তো অনেক কিছু আছে, কিন্তু দুষ্ট বলতে যেটা বোঝায় অত দুষ্ট না, মিষ্টি দুষ্ট আর কি। আচ্ছা আচ্ছা। তো
মায়ের হাতে তো, বাবার হাতেও মার খেয়েছি, মায়ের হাতে তো খেয়েছি। মায়ের হাতের জন্য হাতে আমি দুবার মার খেয়েছিলাম, দুটোই আমি একটা মানে গর্হিত অপরাধ করেছিলাম। গর্হিত অপরাধ কি? আচ্ছা, সেটা আমি বলি, কারণ হ্যাঁ। এটা আসলে ছোটবেলায় সবাই কম বেশি করে, এবং এটা এই জন্য বলছি যে আসলে এই ধরনের অপরাধগুলো করা ঠিক না আর কি। একটা ছিল যে আমি তখন 8ম শ্রেণীতে পড়ি বোধহয়, তো বন্ধু বান্ধব এক হয়ে গেলে যেটা হয়, তখন কই বন্ধুগুলো ছিল, যে বাচ্চু ভাই, বাবুল ভাই? বাচ্চু, বাবুল, মাহবুব, মিলন, ওরা ওরা ওরাও ওই তখনই একটু পরে আর কি, 9-10 থেকে। যাক, তো আমি ওই দল বেঁধে আমরা নদীর পাড়ে সাঁতার কাটার জন্য যেতাম আর কি। যেহেতু আমি চাঁদপুরের বাড়ি নদীর পাড়ের ছেলে, তো দল বেঁধে যাওয়ার মধ্যে যেটা হয়েছে, ওই বয়সে তো কেউ একজন একটু ইয়ে থাকলে সবাই ওটার মধ্যে অংশগ্রহণ করে। তখন যেটা ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বটেই, তো আমার কখনো ধূমপানের ব্যাপারে কোনো ইয়ে ছিল না, কারণ আমার ফ্যামিলিতেই নেই। আমরা 7 ভাই 2 বোন, মানে আমার বাবা কেউ কিন্তু ধূমপান করতেন না, বা অন্য কিছুতেও নাই আর কি, সেটা এখন পর্যন্ত। তো আমি ওই বন্ধুদের পাল্লায় পড়ে, এক বন্ধু সিগারেট নিয়েছে, সবাই এক টান করে দিয়েছে। তো ওই যে একটা ব্যাপার ঘটলো, পরবর্তীতে আমি ওইটার সেকেন্ড ইয়ে নেওয়ার জন্য আমি, আমার বড় ভাইয়ের এক বন্ধু আসছিল বাসায়, তার সিগারেট প্যাকেট থেকে আমি একটা সিগারেট চুরি করে রেখে দিয়েছিলাম, এবং এক দুপুরে আমাদের বাসার, আমাদের একটু বাংলো টাইপের বাড়ি, সামনে আবার একটা ইয়ে ছিল, সেখানে আমরা পড়াশোনা করতাম, থাকতাম। তো ওখানে দুপুরবেলা সব বাসায় কেউ নাই, আর ওই ইয়েতে সব, এই বাসাটা পুরোই খালি। তো আমি দরজা টরজা মেরে একদম সিগারেটটা ধরালাম। ধরানোর 3-4 মিনিটের মধ্যেই দরজার মধ্যে দুম 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 আওয়াজ। তারপরে আমি তো তাড়াতাড়ি সিগারেট ভিতরে খাটের নিচে দিয়ে দরজা খুলে, তো ধোয়া টু আম্মা দেখে, তুই সিগারেট খাইছিস? দাম করে ঘুষি মারলো, নাক ফেটে গেল। হ্যাঁ, আমার সিগারেট খাওয়ার জবনিকাপাত হলো আর কি। এইটা একটা। আরেকটা কি? আরেকটা আসলে আমি শুনতে চাই, কারণ এই গল্প আমি আগে কখনো শুনি নাই। তো আরেকটা হলো যে আমাদের বাসায় একজন লজিং টিচার ছিলেন, তিনি আমাদের থাকতেন এবং পড়াতেন। তো এটা গর্হিত অপরাধ, খুবই খারাপ কাজ করেছি। তার পকেট থেকে 18 টাকা আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, নিয়ে বাইরে গিয়ে 18 টাকার মধ্যে ওই সময় আমি 3 টাকা পর্যন্ত খরচ করতে পেরেছি। খেয়েছি বিভিন্ন আইসক্রিম, পাউরুটি, তারপর বাটার লোফ, এই টাইপের আর কি। তো দুপুর পর্যন্ত মোটামুটি কেটে 3টা 3:30 পর্যন্ত বাইরে ছিলাম। 4টার দিকে আমি বাসায় ফিরেছি। 3 টাকা কিন্তু খরচ হয়েছে, বাকিটা কিন্তু পকেটে আছে। বাসায় ঢুকেই দেখি যে স্যার চেয়ারে বসে আছেন, মুখটুক কালো। তারপরে আমি আসছি, আম্মা যে আমায় খুঁজছে আমি যাই না। তারপরে তো আমি ঢুকে, স্যার আমার কি বললো, আম্মা বললো এই এদিকে আয়, ডেকে ধরলো। আমার আম্মা কিন্তু অসম্ভব ভালো, কিন্তু এই যে মার খাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুব স্বাভাবিক। কোনো আমার অন্যান্য ভাই বোনও কিন্তু মার খায়নি, আমি শুধু 2টা অন্যায় কাজ করেছিলাম বলে আমার হাতে মার খেয়েছি। এবং আম্মা আমাকে, তুই স্যারের টাকা চুরি করছিস, তারপরে তো আবার সেই মার। তো এটা আমি খুবই বলছি যে আমি খুব একটা অন্যায় কাজ করেছি। এটা যারা দেখছেন তাদের সন্তানদেরকে বলবেন বা ইয়ে করবেন যে আসলে এটা করা কখনোই ঠিক না। তো আমার জীবনে এরকম আমি ছোটবেলায় 2টো অপরাধ করেছিলাম, সেটা শাস্তিও পেয়েছি, এবং সেটা আমার জন্য এক ধরনের শিক্ষা হয়ে গিয়েছে। এই কাজটি আর তো ঘটেনি, এবং আমি মনে করি যে এটা একটা, প্রত্যেক ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়াটা খুব জরুরি, শুদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা বলতেই হবে। এই যুগে যদি চলে আসি, এই যে বিনোদন অঙ্গনে অনেক মানুষের সঙ্গে কবির বকুলের ওঠা বসা, অনেকের মানে স্টার হয়েছে কিন্তু বকুল ভাইয়ের হাত ধরে, এমন গল্প অসংখ্য আছে। কিন্তু আসলে কি বকুল ভাই কোনো প্রকৃত বন্ধু আপনার আছে মিডিয়াতে, কি মনে হয়? আসলে অন্য কেউ আমাকে বন্ধু মনে করুক বা না করুক, আমি কিন্তু যাকে গ্রহণ করি একবার, তাকে আমি কখনো বুক দিলে পিষ্টি দিই না। এটা আমার সারা জীবনের। সে আমার শত্রু হয়ে গেলেও আমি যদি কখনো সুযোগ পাই, তার উপকার করব বা সহযোগিতা করব, তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হব, এই বিষয়টা আমার ভিতরে একদমই নেই। এবং আমি মনে করি যে ক্ষমাই মহত্বের গুণ। আর আমি যত বড় না, তার চেয়ে
যত নিচে থাকা যায় আমি মনে করি সেটা মানে বিনয়। এই জায়গাটা আমি মনে করি আল্লাহ সবাইকেই ফ্রি অফ কস্টে বিনয় দিয়ে দিয়েছেন, আমরা ব্যবহার করতে জানি না। আমি চেষ্টা করি যে একটু ব্যবহার করতে। একদম। নিজের সৃষ্ট যে কাজগুলো রয়েছে একটু যদি জানতে চাই, তাহলে অসংখ্য জনপ্রিয় গান তো, মানে আমাকে বলতে বললে আমি একদম একদমে বোধহয় 25টা 30টার কথা বলে ফেলতে পারবো। আপনাকে যদি বলতে বলি তাহলে একদম টপে রাখবেন কোন 10টা গানকে? এটা একদম অসম্ভব। এটা তো এটা হয়, আমি এইভাবে বলতে গেলে আমি কোন গানকে প্রায়োরিটি দেব? ঠিক আছে, শ্রোতাপ্রিয় গান তো অসংখ্য আছে। আমি আসলে ওইভাবে কখনো কেউ বলতে গেলে আমি বিনয়ের সঙ্গে বলি যে এটা আমার পক্ষে সম্ভব না, আর এইটা আমি আমার একটা গানের সঙ্গে আরেকটা গানকে কম্পেয়ার করে আমি একটা সিরিয়াল করতে চাই না। শ্রোতাপ্রিয় গান তো অনেক আছে। তো এই তো এটা যেমন হয়তো একটু আলাদা করে বললে যে যেমন আমার যে গানটা আমি খুব বেশি এখনো পাই, এই গানটি 30 বছর আগে লেখা, কিন্তু এটা এখনো মনে হয় যে সমান জনপ্রিয় এবং সব ধরনের সবাই পছন্দ করে, সেটা সোলসের কেন এই নিঃসঙ্গতা, এই গানটি বলতেই পারি স্পেশালি। এখনো কিন্তু মঞ্চের সোলস ব্যান্ড যখন পরিবেশন করে বা তারা গায় তখন কিন্তু সবার আগে গানের রিকোয়েস্ট থাকে। এটা খুব, শুধু এই একটা বললে ভুল হবে। এটাও কিন্তু পার্থদার সঙ্গে আমার প্রথম গান, এবং পার্থদা তারকাই হয়েছেন এই গানটা দিয়ে, নিঃসঙ্গতা দিয়ে। সেই গানের কথা আমার আবার মনে পড়লো, 33টি সিনেমার নাম দিয়ে একটি গান। হ্যাঁ, সেটা তো একটা, ওই যে আমি বললাম যে আমি তো ফরমাইশি গীতিকবি, আমাকে যেভাবে চায় আমি চেষ্টা করি সেভাবে লিখতে। এটাও একটা ছবির প্রডিউসার বললেন যে একটা গান, এটা হলো ছবিটার নাম হলো ধাত্রীকি। হ্যাঁ, গান বলছে রঙিলা রঙিলা কি জাদু করিলা। তো ওইটা আমাকে বলল যে ছবির নাম দিয়ে কোনো রোমান্টিক গান করা যাবে কিনা। আমি বললাম যে হ্যাঁ হবে। শওকত আলী ইমন ছিল সুরকার। ও বলছে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? তাই আমি বলছি আপনি ইয়ে করছেন, গান তো লিখবো আমি পারবো। এটা লিখতে কত সময় নিয়েছে? এটা কিন্তু এক সিটিং এ বসে লিখেছি। ওই সিনেমার নামগুলো মনে ছিল? লিখতে যে ছবির নামগুলো আসে, প্রেমীয় প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়, আশিকি আওয়ারা দিওয়ানা, তুমি আমারই স্বপ্নের ঠিকানা, তুমি আমার স্বপ্নের ঠিকানা, মানে তুমি আমার একটা ছবির নাম, স্বপ্নের ঠিকানা একটা ছবির নাম। তো ওইটাও আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম যে 33টা ছবির নাম দিয়ে গানটা হয়ে গেল, এবং তখন অনেক নিউজ টিউজও হলো জিনিসটা, কারণ এটা তো আসলে খুব কঠিন একটা ব্যাপার। তো সেটা হয়ে গেছে আর কি, কিভাবে জানো। একদমই তাই। এই যে এখন এসে কখনো কি মনে হয় যে একটা সময় তো আপনি স্টেজে গান করতেন, নিজে গান লিখতেন, সুর করতেন, গাইতেন, গীতিকবি না হয়ে গায়ক হলে ভালো হতো? মোটেই না, আমার জন্য এটা ঠিক আছে। আমি যখন স্টেজে গান করতাম 91 পর্যন্ত করেছি, তারপরে আমি করি নাই। একদিন আমার বড় ভাই, আমি রামপুরে থাকি তখন, এই যে রাতেবেলা স্টুডিও থেকে, এটা বলছি 92 সালের দিকে কথা সম্ভবত, তখন আমার বেশ কিছু গান অলরেডি শ্রোতা প্রিয়। তো আমি আমার রাতেবেলা বাসা স্টুডিও থেকে আমি 2টার সময় বোধহয় কাজ করে আসছি। তো ভাইয়ার দরজা যখন খুলে দিলেন, বললেন যে তুই এত রাত করে বাসায় ফিরিস প্রত্যেক দিন এই সময়? আমি বললাম আমার তো স্টুডিওতে কাজ ছিল। তো বললো যে তুই গান লিখিস, গীতিকারকে কে চেনে? তুই আগে গান গাইতিস, গান গা, তাহলে তো মানুষ তোকে চিনবে। তাই আমি বললাম যে ওইটা আমাকে দিয়ে হবে না, এটা আমাকে দিয়ে হবে। এবং ভাইয়ার সঙ্গে আমি বলেছিলাম যে কথা, কনফিডেন্টলি বলেছিলাম। তো সেটা তো নিশ্চয়ই এখন একটু একটু হয়েছে বলে মনে হয়। একদম একটু একটু না, পুরোটাই। আমি একটু যদি জানতে চাই, নাটক লিখতেন খুব কম যদিও একটা সময়, এরপর আর কখনো লিখেননি? মানে এখন কি আপনাকে কেউ বলে না যে একটা নাটক লিখে দিতে? এখন যেহেতু ওটিটির যুগ, নাটকটা আসলে অদ্ভুত ব্যাপার। আমি যখন ফিল্মে গান লিখি, আমার অলরেডি তখন 99 সালে আমার ফিল্মের স্ক্রিপ্ট লেখার জন্য প্রস্তাব করেছিলেন। তো আমি বলেছি আমি এখনো তৈরি না, স্ক্রিপ্ট লেখার আমার ইচ্ছা আছে। তাই আমি বলছি এখনো তৈরি না, এই কাজটা আসলে আরেকটু সিদ্ধ হয়ে তারপরে আমি লিখি। তো ওইভাবে তো আমি কখনো লেখার ওই চেষ্টা করিনি, কিন্তু আমার প্রস্তাব ছিল। তো এরকমভাবে নাটক লেখার প্রস্তাব যখন এলো, তো আমি একটা ধারাবাহিকের নাটক তখন লিখছিলাম পাশাপাশি। তো ওইটার প্রজেক্ট সব কিছু, মানে ফাইনাল আমি প্রথম পর্বটা, এক পর্ব গল্প শুনিয়ে টুনিয়ে, তারপরে ওই যিনি প্রডিউসার উনি এসে আমাকে একটা প্রিন্টারও দিয়ে গেলেন, যে কম্পিউটার থেকে প্রিন্ট নেব এই জন্য। তারপরে সব ডান, কিন্তু পরে প্রজেক্টটা আবার আটকে যায় আর কি, মানে ওই প্রডিউসার একটা ঝামেলা হয়েছিল, এই জন্য হয়নি। তো তখনই আমাকে এই যে মাহবুবা ইসলাম সুমি,
এক ধরলেন যে বকুল ভাই একটা নাটকের স্ক্রিপ্ট দিবেন আপনি আমাকে। উনি তো বোধহয় এখন ঢাকা বাংলাদেশে বাংলাদেশে আসছেন। তো আমি বললাম যে তখন ওনাকে আমার খুব ভালো লাগতো। তো উনি আমাকে বললেন বকুল ভাই আমাকে একটা স্ক্রিপ্ট দেন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, আমি বলে ফেলেছি। তখন আমি তো গান অনেক ব্যস্ত, এটা 2010-এর কথা বলছি। এটা 2008-2009 ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপর 10 বোধহয় গ্যাপ ছিল না, 2009 8-9-10 তিনটা হ্যাট্রিক, হ্যাঁ। তারপর 13, তারপর 18, তারপর 20। তো আমাকে ওই 10-এর শেষ বা 11-র প্রথম দিকে, 11-র প্রথম দিকেই হবে, উনি আমাকে বললেন যে একটা আমি ঈদে করব আর কি। তারপর তখন আমি তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিলাম, গুড বাই আমেরিকা এটা ছিল, ওটা এটিএন বাংলায় গিয়েছিল মাহবুবা ইসলাম সুমির ডিরেকশনে। ওইটা পরের বছর আবার আমাকে নুজাদ আলভি, সজলের মা, উনি আমাকে ধরলেন যে বকুল আমাকে একটা স্ক্রিপ্ট দেন। তখন আমি একটা লিখে দিলাম, সেটা হলো যে কাজলের অন্তর্ধান। ওইটাতে মৌসুমী ছিলেন আর সজল ছিল আর কি, হ্যাঁ, নুজাদ আলভির ডিরেকশনে। ওইটা গেল RTV-তে। তারপর 2013 মানে 11, 12, 13 3 ঈদেই আবার নুজাদ আলভি আরেকটা স্ক্রিপ্ট চাইলেন, দেয়ালের ওপারে আছে আকাশ। ওইটা করলাম, ওটা অপি করিম আর সজল করেছিল। এইটা অবশ্য আমার বেশি পছন্দের। তো আমি 3টা স্ক্রিপ্ট লিখেছি, 3টাই খুব ভালো গেছে, কিন্তু আমি সময়ের অভাবে কাজ করতে পারছিলাম না। প্রচুর প্রস্তাব অ্যাডভান্স দিয়ে গেছে, অ্যাডভান্স খেয়ে বসে আছি, কিন্তু স্ক্রিপ্ট দিয়ে পারি না, কারণ বসতেই পারিনি, এত ব্যস্ত বেড়েছিল। কিন্তু আমি ওই 3টাই আমার শেষ। আমি আর এরপরে মানে সময়ের অভাবে আসলে আর করে ওঠেনি। এখন কি কোনো অফার আসলে আপনি সেটা? প্রচুর এখনো আসে মানে এই কিছুদিন আগে একজন ধরেছিল যে ওই সুমি এবার আসছে, তো বলে যে আমি আরটা যদি স্ক্রিপ্ট আমি বললাম দেখি। আসলে হয় কি, আমার একটা বই আসার কথা। আমি বইয়ের প্রসঙ্গে যেতে চাই, যত ভুল কবির বকুল, একটু শুনে নেই যে বকুল ভাই কত ভুল করেছেন জীবনে। আমার পুরোটাই ভুলে ভরা বলি। তো ওই জন্য 2001-এ এটা বেরিয়েছিল বই মেলায়, এই যত ভুল কবির বকুল, লিমারিক আর কি, ছোট ছোট। কিন্তু এর আগে কিন্তু আমার মফস্বলে আমি 84 সালে আমার প্রথম কবিতার বই বের হয়, আমি বিদ্রোহী। তারপরে 87 সালে বের হয় চিৎকার, চাঁদপুরে মফস্বলে। ওই স্থানীয় পত্রিকা কবিতা লিখতাম, কিন্তু ঢাকায় এসে আর ওই চর্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এবং একসময় মনে হচ্ছে আসলে কবিতা আমি ভালো লিখতে পারি না, গানটাই হয়তো চেষ্টা করি, এই জন্য ওদিকে ঝুঁকে গিয়েছিলাম। কিন্তু 2001-এ আমার এই বই এলো, যত ভুল কবির বকুল। তো ওইটা হওয়ার পরে কিন্তু আমার এরপরে দেখলাম যে বেশ অনেকেই চায়। তো আমি বললাম যে এরপরটা বের করবো, সেটার নামও ঠিক করে ফেললাম, নাম হবে আবার করলো ভুল কবির বকুল। কিন্তু সেটা আর, এই ভুলটা করা হয়নি। কিন্তু এই কোভিডের সময় এসে ঘরে বসেই আছি, তখন কবিতা চর্চাটা শুরু হলো। কোভিড নিয়ে আমি একটা হয়তো কবিতা লিখলাম, খুব ভালো হয়েছিল। তো আমি এটা পোস্ট দিয়েছিলাম, তো আমার বন্ধু তাহসিন রেজা, ভালো আবৃত্তিকার, আমাকে বললেন তোমার এই কবিতাটা আমি এটা আবৃত্তি করতে চাই। আমি বললাম ঠিক আছে করো। তারপরে ও করলো, আমার কাছে ভালোই লাগলো, এটা পোস্ট দিলাম। তারপরে আমি আবার কিছুদিন আরেকটা লিখলাম, ও আবার ওইটা নিয়ে আবার আবৃত্তি করলেন, ওটা পোস্ট দিলেন। এইভাবে করতে করতে 4টা-5টা হয়ে যাওয়ার পর ওকে আমি একদিন বললাম, দেখলাম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবার কাছ থেকে। তাই আমি বললাম যে একটা করি, আগামী বইমেলায় একটা বই বের করব, সেখানে 25টা কবিতা থাকবে। এই 25টা কবিতা এর আগেই সবগুলো আমি লিখে দিব, তুমি আবৃত্তি করে এটা পোস্ট করব। এরকম 25টা কবিতা হওয়ার পর আমরা বইটা করব। ওর সঙ্গে কথা অল ডান। তো এভাবে আগাচ্ছিল। পরে 23টা পর্যন্ত এসে ঠেকেছি। তো আমি বই করতে তো কত ফর্মা, তো ওইভাবে দেখা গেল যে আমার আবার পেয়েও গেলাম, আমাকে ও ধরেছিল সুরজ, বললো যে আপনি ভাই আমার এটা করে দেন। তখন তাড়াহুড়ো করে আমি আমার কয়েকটা গান টান দিয়ে গানের লিরিক দিয়ে একটা বই করলাম, দ্বিতীয় জীবন। ওই এটা এইবার না, 2023-এ বেরোলো, এই স্বপ্ন 71 থেকে। এবং ওইটার মধ্যে একটা মজা ছিল, যদিও আমি ওই বিষয়টা আমি বেশি প্রচার করতে পারিনি বলে, সেটা হলো যে প্রথম আমি ওটার মধ্যে একটা QR কোড দিয়ে দিয়েছিলাম, যেটা স্ক্যান করলেই ওই 23টা কবিতা যেগুলো আবৃত্তি হয়েছিল সবগুলোই শুনতে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্ট। কিন্তু আবার লিখবেন কবে? মানে এই 2025-এর বইমেলা থেকে নতুন কোনো বই আমরা পাবো? না, এই বছরই আসার কথা, কবিতার বই না। আসলে কবিতাটা আমার সবসময় মনে হয়েছে যে এই কবিতাটা মানে আমি অত ভালো লিখতে পারি না, যারা বড় বড় কবি, আমি ওখানে মনে হয় কবিতার মাঝে মানে সুরটাকে সুরারোপ করেই তো আসলে সেটা তো গীতি কবিতা আর কি, যেটা ছন্দে থাকে সেটা তো গীতি কবিতা। আর কবিতা তো একদম রিফ্রেশ, এটা
গদ্য কবিতা আমরা যেটাকে বলি। কিন্তু কখনো বকুল ভাই এটা মনে হয়নি যে আপনার লেখা বা আপনার সৃষ্ট গানগুলোকে নিয়ে একটা বই বা একটা সংকলন বের করতে? সেটাই বলছিলাম যে আমি গত 5 বছর ধরে আমার পিছনে লেগে আছে। সেটা বলা হয়েছিল যে আমার 50টা খুব শ্রোতাপ্রিয় গান, ওই গান এবং গানের পেছনের গল্প, গানের লিরিকটা থাকবে আর গল্পটা আমি, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, এবং এটা এই আজকে 5 বছর উদ্যোগের মধ্যে আছে, এটা মানে প্রক্রিয়াধীন। এই বইটা হওয়াটা খুব জরুরি, তাহলে কিন্তু অডিয়েন্স যারা বা আপনার যারা ভক্ত তারা আসলে প্রত্যেকটি গানের পেছনের গল্প জানতে পারবে। মান্না ভাইয়ের গল্পটা খুব ছোট্ট করে একটু শুনতে চাই। মান্না ভাইয়েরটা এটা মনের সাথে যুদ্ধ, আহমেদ নাসিরের পরিচালনায় ছবি। এর আগে হয়েছে কি, মান্না ভাইয়ের এর আগের কৃতাঞ্জলি প্রোডাকশন থেকে দুটো ছবি পরপর, দুটোই সুপারহিট ছবি, একটা স্বামী স্ত্রীর যুদ্ধ, আরেকটা হলো দুই বধূ এক স্বামী। দুটো ছবিরই পুরো গান আমি লিখেছিলাম। তো যেহেতু আমরা তো একটা ইউনিট হিসেবে, হ্যাঁ টিম, যেহেতু আমার পরপর দুইটা ছবিরই সুপারহিট ছবি এবং সবগুলো গান আমি লিখেছি, তৃতীয় ছবিটাও, পরের ছবিটাও আমারই হওয়ার কথা। কিন্তু এই মনের সাথে যুদ্ধ ছবির আমি শুনছি যে গানটা চলছে এবং গান প্রায় শেষ, অথচ মান্না ভাই আমাকে বলেন নাই। তো আমার একটু মনে মনে অভিমান ছিল যে আমি তার পরপর দুটো ছবি, হিট ছবিতে সব গান আমি লিখলাম, এই ছবিতে আমি নাই। স্বামী স্ত্রীর যুদ্ধ করেছিল শওকত আলী ইমন সঙ্গীত পরিচালনা, আর দুই বধূ এক স্বামী করেছিল আলম খান, আর এটা মনের সাথে যুদ্ধের ইমন শাহ ছিল। তো একদিন দুপুরবেলা মান্না ভাই আমাকে ফোন দিলেন, বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুব খুঁজতেছি। তাই আমি বললাম যে কেন ভাই? বললো যে গান লিখতে হবে। আমি বলছি আপনার তো গানের, আমি তো জানি। আমি বললাম যে আপনার তো ছবি শেষ। বললো না না না, ছবির আসল গান রয়ে গেছে, ওই গানটাই আপনি লিখবেন। বললাম যে আসল গান? বললো যে হ্যাঁ, আমার তো আসলে জেমসের গান চাই। তখন জেমসের ভিগি ভিগি রাতে সুপার ডুপার হিট, এবং উনি বললেন যে এই জেমসকে রাজি করানো এটা আপনি ছাড়া অসম্ভব। যাই হোক, তারপরে 3 লাখ টাকা চেয়েছেন। হ্যাঁ, মানে এরপরে তো অনেক গল্প, আমি জেমস ভাইয়ের সঙ্গে কথা বললাম 5-6 বার। ওই তখনই এই কথা বলে বলে উনি 3 লাখ টাকা ডিমান্ড করলেন। আমি আবার জেমস ভাইকে বললাম, মান্না ভাইকে বললাম, মান্না বললো যে না 50,000 টাকা দিব। তো আমি বলছি যে না, উনি তো রাজি হবে না। যাক, এরকম নানা নিরার পরে অবশেষে আমি রাজি করাতে পারলাম, ওই 3 লাখ টাকাই দিতে হবে। এবং আমরা এরপরে গান করলাম, এবং গান নিয়ে আমরা 2বার জেমস ভাইয়ের বাসায় গেলাম। প্রথম 4টা গানের স্কেচ নিয়ে গেলাম, উনি একটাও পছন্দ করলেন না। সেকেন্ড টাইম আবার 3টা গানের মুখ নিয়ে স্কেচ নিয়ে গেলাম, পছন্দ করলেন না, বলে একসঙ্গে বসতে হবে। তারপরে এই যে আসবার কালে আসলাম একা, এটা আসলে জেমস ভাইয়ের উপস্থিতিতে আমরা গানটা তৈরি করি। এমন ম্যাসিভ হিট গান, আমরা যখন লং ড্রাইভে যাই তখন এই গান না শুনলে আমাদের মাথা ঠান্ডা হয় না। একদম শেষে আছি, কবির বকুলের জীবনের, মানে বকুল ফুলের জীবনের যে ফুল, অর্থাৎ আমাদের মুন্নি ভাবি, তার গল্পটা ছোট্ট করে একটু শুনি। যে একসময় তো তিনি আপনাকে মামা ডাকতেন, মানে তার কি বলে মামার বন্ধু আপনি সম্ভবত। বন্ধু, আমার বন্ধু হলো আমার বড় ভাই। হ্যাঁ, বন্ধুর ভাই, বন্ধুর ছোট ভাই, সেই হিসাবে আমিও মামা। হ্যাঁ, আপনিও মামা। তো গল্প তো হয়েই গেল, তাই না? এটা নতুন করে কিছু বলার নাই, যেহেতু রক্তের সম্পর্ক ছিল না। পরে ও ছোটবেলায় আমার মফস্বলেই ও প্রতিযোগিতা করতে আসতো, এবং সব ছোটবেলা থেকে ও সব কিছু ফার্স্ট ছিল আর কি। তো জাতীয় পর্যায়ে সে গোল্ড মেডেল পেয়েছে। তো আমি ওই ছোটবেলায় ওই ক্লাস 7 পড়া পর্যন্ত ওরে দেখে আসছিলাম, মানে ওর পর্যন্ত আমার মনে আছে। তারপরে তো আমি ঢাকায় যখন মাস্টার্স করছি, ঢাকায় ফিক্সড হয়ে গেলাম। তারপরে ওর প্রায় 7 বছর পর দেখা, তখন ও আসলে অন্য একটা কারণেই ওর সঙ্গে আবার যোগাযোগ হয়েছিল। তো আমি একটু বহেমিয়ান লাইফ ছিল তখন, বিয়ে শাদী করবো না একদম। চুল বড় বড় ছিল নাকি? চুল আমার আগে অনেক বড় ছিল, এখন তো নাই। তো আমি ওই তারপরে দ্বিতীয় দেখায় এসে দেখলাম হঠাৎ করে কি যেন হলো আর কি, ভালো লেগে গেল, দেখলাম। তারপরে সরাসরি বললাম যে তোমাকে ভালো লেগেছে, যেহেতু তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, সেহেতু আমি প্রস্তাবটা দিতেই পারি। যদি তোমার আমি আবার সবকিছু বললাম, দেখলো। তাই আমি বললাম যে তুমি সময় নাও, তারপরে তোমার যদি মত পাই তাহলে আমি পারিবারিকভাবে আগাবো। তারপরে সে 3-4 দিন পর মত দিলেন। তারপরে পারিবারিকভাবে গেল। ততদিনে আমাদের ওই বিয়ে হওয়া পর্যন্ত তার সঙ্গে আমার উঠা বসা সবকিছু, ওই একটা অল্প সময়ের প্রেম। তারপরে তো সেই সময়টা কত দিনের? এই তো 6 মাস গুনতে হচ্ছে, 6 মাস 7 মাস। তারপরে সেই বিয়ে পড়ানোর গল্পটা বহুবার আপনি বহু ইন্টারভিউতে বলেছেন, ইভেন আমার ইন্টারভিউতে বহুবার বলেছেন যে নতুন করে বলেন। হ্যাঁ, কাজী বলে ফেললেন যে কবির কবুল, সেটা ওকে বলেছিল। আচ্ছা, যাই হোক, কবে যাচ্ছেন আবার দেশের বাইরে? কারণ ফুল ফ্যামিলি তো এখন দেশের বাইরে। এই তো এখন মানে হয়তো এর মধ্যেই যাবো আর কি, যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা,
আসলে কি কবির বকুল একদম শিফট হয়ে যাবে নাকি দেশেই থাকবে? আমি দেশের ছেলে, দেশেই থাকবো। বাইরে যাই বেড়াতে, এবং আমার বেড়ানোর জন্য এটা ঠিক আছে। পার্মানেন্টলি থাকার কখনো ইচ্ছেও ছিল না, কখনো ইচ্ছে হবে না। আমি আসলে 10-15 দিন 20 দিন হলেই আমি হাঁফিয়ে উঠি কখন দেশে ব্যাক ফিরবো। করবেন? যে কোনো বাচ্চারা সবাই আছে, সেজন্য আমাকে যেতে হয়। আর গত বছরও রোজার ঈদ আমি একাই করেছি দেশে, কোরবানি ঈদ ওদের সঙ্গে করেছি, এবারও রোজার ঈদ একা করেছি, কোরবানিটা ওদের সঙ্গে করবো। বাহ, অনেক অনেক শুভকামনা পরিবারের জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আপনারা যারা এই অনুষ্ঠান এই কষ্ট করে সময় নিয়ে আপনাদের সময় নষ্ট করে দেখেছেন, তাদের কাছে বলবো যে আমার জন্য আপনারা সব সময় দোয়া করবেন, যেন আমি আরো ভালো কিছু কাজ করে যেতে পারি। আবারও অসংখ্য ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো মোহাম্মদান সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। দেখা হচ্ছে আবারও অবশ্যই আপনাদের ভালোবাসার কোনো নতুন অতিথিকে সঙ্গে নিয়ে।